গরমে দেশের ক্ষতি ২১,০০০ কোটি টাকার বেশি, তথ্য বিশ্বব্যাংকের। স্বাস্থ্য ও অর্থনীতিতে বড় ঝুঁকির আশঙ্কা। এলডিসি উত্তরণ ৩ বছর পেছানোর চেষ্টা চলছে, জানালেন বাণিজ্য সচিব। বিরোধিতা করেছে ভারত, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ। বাংলাদেশে জ্বালানি উড়োজাহাজ রপ্তানিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা বিনিয়োগে বড় বাধা। সাবেক আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি। তারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তাপমাত্রা বেড়ে যাওয়ায় ২০২৪ সালে ২১,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বাংলাদেশের। একই সাথে প্রায় ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরেছে বিশ্বব্যাংক, যেখানে ২ ধাপে ১৬,০০০-এরও বেশি মানুষকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। স্বাস্থ্য অর্থনীতিবিদরা বলছেন, পর্যাপ্ত ব্যবস্থা না নিলে দেশের মানব সম্পদ ও উৎপাদনশীলতায় নেতিবাচক প্রভাব পড়বে। ১৯৮০ সালের পর থেকে দেশে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১.১ ডিগ্রি সেলসিয়াস। আর ১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত, অর্থাৎ ৩ দশকে শুধু রাজধানীতে এই তাপমাত্রা বেড়েছে গড়ে সর্বোচ্চ ৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২৪ সালে তীব্র তাপজনিত শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে বাংলাদেশে প্রায় ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। এর ফলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ হচ্ছে সর্বোচ্চ $১.৭৮ বিলিয়ন। বিশ্বব্যাংক বলছে, গরমের প্রভাবের দিক থেকে বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে। অতিরিক্ত গরমে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ার সাথে সরাসরি প্রভাব পড়েছে উৎপাদনশীলতায়। এ সময় গরমে কাজ করতে না পারার হার ছিল ১.৪ দিন। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় পুরুষের কর্মঘণ্টা নষ্ট হয়েছে গড়ে ১.৭ দিন। স্বাস্থ্য অর্থনীতিবিদরা বলছেন, তাপমাত্রা বেড়ে যাওয়ায় ব্ল্যাক কার্বন, কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো কিছু ক্ষতিকর গ্যাস মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। এটি সমাধানে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। বিশ্বব্যাংকের তথ্য মতে, মানসিক স্বাস্থ্যের কারণে গরমে সব আয়ের মানুষের কাজ হারানোর হার প্রায় সমান থাকলেও শীতে ধনী শ্রেণীর মানুষের ক্ষতি ছিল তুলনামূলক কম। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। সৈয়দ আব্দুল হামিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, আমরা আজকে দেখলাম বিশ্বব্যাংকের প্রতিবেদনটি, সেই প্রতিবেদনে উঠে এসেছে যে গরমের কারণে আমাদের দেশে আপনার প্রায় ২১,০০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে, যেখানে আপনার কর্মঘণ্টার ক্ষতি হচ্ছে ২৫,০০০। তো এই অঙ্ক ধীরে ধীরে বাড়ছে, থেকে পরিত্রাণের উপায় আসলে কি? দেখুন, এইটা যে কারণে আমাদের এই যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, সেটা আমরা তো গরমের কথা বলছি, এবং গরম যেটা, এবং ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডিতেও যেটা এসেছে, সেটা হচ্ছে যে গরমটা কি কারণে হচ্ছে। এখানে টেম্পারেচার বাড়ায় এবং হিউমিডিটি, একদিকে টেম্পারেচার বেড়ে যাচ্ছে আর একদিকে আছে হিউমিডিটি। এই দুটোর সম্মিলিত ফল হচ্ছে যে আমরা যে গরম বা হিটটা আমরা ফেস করছি আর কি। হ্যাঁ, এবং এটার কোনোটাই আমাদের কন্ট্রোলের ভিতরে নাই, যেটা আমি বলবো সরাসরি কন্ট্রোলের ভিতরে নাই আর কি। হ্যাঁ, তো সেটা ধরেন যে কন্ট্রোলের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে যে যারা পাচ্ছে, তারা হচ্ছে যে এই গরমের সময়গুলোতে হয়তো তারা কাজে যাচ্ছে না, তো সেটার জন্য কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এবং যেটা ক্ষতিটা আমরা যেটা দেখতে পেলাম জিডিপিতে হচ্ছে, এটা সরাসরি হচ্ছে, অসরাসরিও হচ্ছে, ইনডাইরেক্টলিও হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এইটার মূলে যেটা, সেই জায়গাটা আমাদের হাত দিতে হবে যে কেন আমাদের এই টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে বা আমাদের হিউমিডিটিটা কেন এত বেশি। নিশ্চয়ই এটা আমরা জানি, যেটা সেটা হচ্ছে যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, যে আমাদের যে জলবায়ুজনিত যে যে প্রভাবটা, সেইটা হচ্ছে যে আমাদের মূল জিনিস। তাহলে এখন জলবায়ুজনিত প্রভাবটা যদি আমাদের দূর করতে হয়, তাহলে নিশ্চয়ই এখানে আমাদের বনায়ন করতে হবে, গাছ লাগাতে হবে। কিন্তু এটা তো স্বল্প মেয়াদে এটা সম্ভব না, এটার জন্য একটা টাইম হরিজন কিন্তু লাগবে। আজকে যদি গাছ লাগানো হয়, তাহলে সেটা একটা পরিপক্ক গাছ হয়ে উঠতে কিন্তু একটা সময় লাগবে। কিন্তু তারপরেও আমাদের যেটা করতে হবে, যেটা সেটা হচ্ছে যে আমাদের প্রচুর কিন্তু বনায়ন করতে হবে। এবং এখানে ওয়ার্ল্ড ব্যাংক আরো কিছু তারা পরামর্শ তারা কিন্তু দিয়েছে, যে এখানে
যে এই যে যে গরমের সরাসরি যে প্রভাব তার ফলে যে অসুস্থতা হচ্ছে সে বিষয়ে অসুস্থতা মোকাবেলা করার জন্য কিছু ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারা সেখানে কিন্তু বলেছে। তাহলে আমি এখানে দুটো দাগে বলার চেষ্টা করব যে একটা হচ্ছে যে গরমের হাত থেকে হঠাৎ করে কিন্তু আমাদের রক্ষা পাওয়ার কোনো উপায় নাই, কারণ এটা হচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু এটা কিউমুলেটিভ হারে বেড়ে ইনক্রিমেন্টাল হারে বেড়ে কিন্তু আমরা এই পর্যায়ে এসেছি। যেহেতু আমরা যদি ঢাকা শহর বা বড় শহরগুলোর কথা চিন্তা করি, সেটা হলো যে আমরা গাছ কর্তন করেছি। আমাদের ঢাকা শহর মরুভূমির মতো একটা শহর মনে হয় আর কি, যে কোথাও কোনো গাছ নয়। এখন যদি আমরা ছাদ বাগান করার চিন্তা করছি, এটা এক ধরনের বিলাসিতাই বলা চলে আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের পরিকল্পিত নগর গড়ে তুলতে হবে এবং আমাদের যেখানে সুযোগ আছে সেখানে কিন্তু বনায়ন করতে হবে। বনায়ন করলে সেটা বৃষ্টি বেশি হয়, ন্যাচারালি বৃষ্টি সেখানে বেশি হয়, পশু পাখি থাকে, সেটার প্রভাবও আছে। তো সব সামগ্রিকভাবে এখানে আমি বলবো যে এটা একটা। আর শর্ট টার্মে এখন আমাদের আব্দুল হামিদ, বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে পুরুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বেশি। এর কারণ আপনি কি মনে করেন? না, যেহেতু পুরুষ মানুষরাই হচ্ছে যে এই কাজে যাচ্ছে, কর্মক্ষম মানুষই তো কাজে যাবে। আমি যদি বলি যে রিক্সা পোলার, তাহলে এখানে রিক্সা পোলার তো সবই পুরুষ। আমি যদি বলি গার্মেন্টস ওয়ার্কার, তাহলে গার্মেন্টস ওয়ার্কার একটা সেটিংয়ে কাজ করছে, তারা কিন্তু বেশিরভাগ পুরুষ না, বেশিরভাগই মহিলা। অন্য যে সমস্ত খেটে খাওয়া মানুষ যেটা সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করছে, এটা বেশিরভাগই পুরুষ। তো সঙ্গত কারণেই ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডিতে যেটা বেশ উঠে আসছে, সেটা রিফ্লেক্টেড হয়েছে আমাদের এই কথার সাথে আর কি। হ্যাঁ, এখন এই জায়গাগুলোতে সেটা হলো এখন পুরুষরা কাজে না যেতে পারলে যেটা হয়, সেটা তো এমপ্লয়েড সেটা হচ্ছে যে এগুলো খেটে খাওয়া মানুষ। ধনী মানুষের কথা যেরকম প্রতিবেদনে আপনিও বলেছেন, সেটা হলো যে এরা বেশি প্রভাবিত হচ্ছে না, কারণ তারা যে সেটিংয়ে কাজ করছে সেই সেটিংটা এসি আছে বা সেটার কুলিং একটা সিস্টেম আছে। তাহলে গরিব মানুষদের জন্য, শুধুমাত্র গরিব মানুষদের কাজ না, এখানে ছাত্রদের কথা আমরা যদি চিন্তা করি, যে সমস্ত স্কুলে এসি নাই বা যে সমস্ত পরিবার এসি নাই, সেই জায়গায় কিন্তু তাদের পড়াশোনা করা বা অন্যান্য যে সমস্ত কাজ করা সেটাও ডিফিকাল্ট। আমরা যদি হসপিটালের কথা চিন্তা করি, সেখানে রোগীর পক্ষে সব জায়গায় কিন্তু এসি নাই, এবং ডাক্তাররা বা স্বাস্থ্যকর্মীরা যে কাজটা করছে সেখানেও কিন্তু এসি নাই। তাহলে সেই জায়গাগুলোতে কিন্তু প্রবলেম হচ্ছে। তো সামগ্রিকভাবে কিন্তু এটা সাংঘাতিক একটা প্রভাব ফেলছে যে আমাদের স্বাস্থ্যের উপরে। এবং যদি ক্যাটাগরিক্যালি বলি, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডিতে আসছে, এখানে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে যে খেটে খাওয়া মানুষ, এখানে হচ্ছে যে বাচ্চারা এবং বৃদ্ধরা, এবং নিশ্চয়ই যারা ডিসেবলড আছে, এবং যারা আমাদের ধরেন যে আমাদের গর্ভবতী মারা আছে। সো এই সামগ্রিক যে ভালনারেবল গ্রুপটা, তারাই কিন্তু বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং সেখান থেকে কাটিয়ে ওঠার জন্য যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে যে শর্ট রানে আমাদের যে খুব বেশি কিছু করার আছে সেটা না। তবে এই যে রোগগুলো হচ্ছে এই গরমের জন্য, হিটশকের জন্য, সেই রোগগুলো মোকাবেলা করার জন্য সিস্টেমকে আমাদের রেডি করতে হবে। কারণ এখানে ধরেন যে ডায়রিয়া হচ্ছে, এখানে ধরেন যে হিটশকের কারণে যে হঠাৎ করে যে অসুস্থতা হয়, সেটার জন্য আমাদের সিস্টেমটাকে রেডি রাখতে হবে। কিন্তু আমরা যদি বলি যে টেম্পারেচার কমাবো বা হিউমিডিটি কমাবো, সেটার জন্য আমাদের যে যে মেজারমেন্টগুলো আছে, আমি যেটা বললাম যে বনায়ন সহ যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে, আমাদের দূষণ কমানো, আমাদের অন্য যেগুলো আছে, সেগুলো যদি কমাতে না পারি, তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় নাই। আব্দুল হামিদ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পাল্টা শুল্কে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকলেও মার্কিন বাজার সংকুচিত হয় বাংলাদেশের রপ্তানি কমতে পারে $125 কোটি, যার বড় অংশই তৈরি পোশাক। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গবেষণা সংস্থা র্যাপিড এমন পূর্বাভাস তুলে ধরে। এ সময় বাণিজ্য সচিব জানান, এলডিসি থেকে উত্তরণ 3 বছর পেছানোর চেষ্টা করছে সরকার। তবে রপ্তানি বৈচিত্র্য ও উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ দেন তিনি। বছরে বাংলাদেশের $700 কোটি তৈরি পোশাক যায় মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে রপ্তানিতে বাড়তি 20% শুল্ক দিতে হবে। ফলে বাজারটিতে বেড়ে যাবে পোশাকের দাম, একইভাবে অন্যান্য পণ্যের দামেও শুল্কের প্রভাব পড়বে। এতে কমতে পারে ভোক্তা চাহিদা, বাজারের আকার। অর্থনীতিবিদরা বলছেন, বাড়তি দামের কারণে যুক্তরাষ্ট্রে বছরে পোশাক আমদানি কমবে $1000 কোটি। তাই প্রতিযোগী কয়েকটি দেশের চেয়ে বাংলাদেশের ওপর শুল্ক কম হলেও রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা নেই। আমাদের রপ্তানিকারকদের উপর এখন একটা অতিরিক্ত প্রেশার এসেছে যে ওই ট্যারিফের একটা অংশ যেন তারাও অ্যাবজর্ব করে, কাজে তাদেরও কিন্তু প্রফিটেবিলিটি অনেক কমে যাবে। তারা চাইলেও হয়তো অতিরিক্ত সাপ্লাই করতে পারবেন না। ব্যবসায়ীরা 2026 সালের নভেম্বরে এলডিসি উত্তরণ নিয়েও উদ্বেগে। রপ্তানি বাজারে শুল্কচাপ বৃদ্ধি, বিদ্যমান বাজার সুবিধা ও প্রণোদনা হারানোর শঙ্কায় তারা উন্নয়নশীল দেশে উত্তরণ পেছানোর দাবি তুলছেন। তবে গবেষকরা বলছেন, সময় পেছানো কঠিন। নেপাল,
কোনোভাবেই তারা এলডিসি গ্রাজুয়েশনটাকে এক্সটেনশন করার কথা চিন্তা করছে কিনা বা লাউ পিটার চিন্তা করছে কিনা। যদি 3টা দেশ একসঙ্গে মুভ করতে পারে তাহলে হয়তো ইউএনসিডিপির কাছে যে একসঙ্গে একটা দেন দরবার করতে পারলে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়াগতভাবে জিনিসটা হয়তো ভালো হবে। হোপ জন্মানোটা উচিত হবে না। আমরা একটা চেষ্টা করছি যে আপনার ধীরে ধীরে অগ্রসর হয়ে এলডিসি গ্রাজুয়েশন যদি আমরা 3 বছর ডিফার করতে পারি তাহলে সেটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো হবে। আমরা কাজ করছি সেটার উপরে, এক্সপার্টদের অপিনিয়ন নিচ্ছি। বাণিজ্য সচিব জানান, বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতেও জোর দিচ্ছে সরকার। তার মতে রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে প্রণোদনা কাঠামোও সাজাতে হবে। 10,000 কোটি টাকা একটা প্রজেক্টে দুর্নীতি হয়েছে। 10,000 কোটি টাকা আপনি ইনসেন্টিভ দেন না ইনভেস্টমেন্ট। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে চায়, তবে এক্ষেত্রে দুর্নীতি, জটিল কর কাঠামো ও আমলাতান্ত্রিক জটিলতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কনসুলার পল ফস্ট। সকালে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশে কৃষি পণ্য, জ্বালানি এবং উড়োজাহাজ রপ্তানিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ $8 বিলিয়ন পণ্য রপ্তানি করলেও বিপরীতে আমদানি $1 বিলিয়ন মতো। যদিও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সবচেয়ে বেশি। এমন অবস্থায় দুই দেশের ঘাটতি কমাতে চায় মার্কিন সরকার। এমচেম আয়োজিত সেমিনারে যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কনসুলার বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে কৃষিপণ্য, জ্বালানি ও উড়োজাহাজ রপ্তানিতে আগ্রহী তার দেশ। এছাড়া এদেশে বিনিয়োগের আগ্রহের কথাও জানান তিনি। বাংলাদেশে এখনও দুর্নীতি, জটিল কর ব্যবস্থা, অবকাঠামোগত সমস্যা রয়েছে। এগুলো এদেশে বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন কোম্পানির জন্য বড় বাধা। তবে সব পক্ষ একসাথে কাজ করলে এসব বাধা অতিক্রম করা সম্ভব। এ সময় অ্যামচেম সভাপতি বলেন, শুল্ক এবং অন্যান্য বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের টিকফা নামে একটি প্ল্যাটফর্ম রয়েছে, যা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আমরা সবসময় বলি যে চ্যালেঞ্জগুলো একই চ্যালেঞ্জ তারাও ফিল করে, যে আমাদের এখানে 1 নম্বর লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত, যে আমেরিকার একটা ইনভেস্টমেন্ট যাতে এখানে যখন আসবে তারা যাতে একটা লোকাল ইনভেস্টরের মতো তারা ট্রিট হয়। এবং এর বাইরে যে কমন চ্যালেঞ্জগুলো আমাদের আছে, যেমন আমাদের এখানে আমাদের পোর্ট ফেসিলিটি, আমাদের কাস্টম খুবই কমপ্লিকেটেড, আমাদের ট্যাক্স রিজম, আমাদের লজিস্টিক্স ইন্ডেক্স আমরা অনেক পিছিয়ে আছি। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে বন্দর জটিলতা কমানো ও অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিটার হাসের বিবেচনায় নয়, দেশের প্রয়োজনেই কেনা হচ্ছে এলএনজি, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। জানান, সাবেক রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি প্রতিষ্ঠানের হলেও কোনো ব্যক্তি বিবেচনায় নিয়ে নয়, বরং দেশের চাহিদার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। কৃষি ও শিল্প মন্ত্রণালয়কে বিষয়টি দেখতে বলা হয়েছে। সরকার এ ব্যাপারে অত্যন্ত কঠোর। এছাড়া দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ চলছে বলেও জানান তিনি। এছাড়া সার আমদানিতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে বলেও জানান অর্থ উপদেষ্টা। এখানে আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা এই আমেরিকা হোক, চায়না হোক, বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি। এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর বর্তমান বোর্ড থাকবে। ব্যাংকগুলো সম্পূর্ণ একীভূত হয়ে গেলে বোর্ডের বিলুপ্তি ঘটবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বোচ্চ 5 সদস্যের একটি করে টিম কাজ করবে সেসব ব্যাংকে। এছাড়া ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার নিয়ে আলোচনা হয়েছে বোর্ড সভায়। খেলাপি ঋণ আদায় ব্যাংকগুলোর সাথে আলোচনা হয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
কোম্পানির 299 কোটি টাকার আয়কর কমিয়ে 33 কোটি টাকা নির্ধারণ করে বড় অঙ্কের ঘুষ নিয়ে চাকরি হারালেন রাজস্ব বোর্ডের 2 কর্মকর্তা। তারা হলেন কর অঞ্চল 16 এর যুগ্ম কর কমিশনার জাহাঙ্গীর আলম এবং ফরিদপুরের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান। এনবিআরের গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে জোবাইদা করিম জুট মিলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের 266 কোটি টাকা কর কমাতে তারা 35 লাখ টাকা ঘুষ নেন। অভিযোগ প্রমাণিত হয় আলাদা আদেশে মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত এবং জাহাঙ্গীর আলমকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অভিযুক্ত ব্যক্তিরা রাজস্ব ক্ষতির চেষ্টা করছে বলেও স্বীকার করেন। প্রজ্ঞাপনে বলা হয় যুগ্ম কর কমিশনার জাহাঙ্গীর আলমের চাকরিকাল 25 বছর পূর্ণ হয়েছে। অন্যদিকে আর্থিক সুবিধার বিনিময়ে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি সংক্রান্ত কাজে সহযোগিতা করায় মাসুদুর রহমানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পদ্মা সেতুতে চালু হয়েছে আধুনিক নন স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেম। এর মাধ্যমে নির্ধারিত লেনে গাড়ি না থামিয়েই স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাচ্ছে। তবে পদ্ধতি জানা না থাকায় প্রথম দিনে খুব বেশি চালক এই সুবিধা নেননি। ইপিসি পদ্ধতি পূর্ণাঙ্গ চালু হলে সার্বিক টোল ব্যবস্থাপনার চিত্র বদলে যাবে বলছে সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতুতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি। উন্নত বিশ্বের মতোই গাড়ি না থামিয়ে টোল দেওয়ার পদ্ধতি ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি চালু হয়েছে সেতুতে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি যানজট কমবে বলছে কর্তৃপক্ষ। সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে বসেছে মোট 4টি ইলেকট্রনিক টোল বুথ, আর বাকি 11টি বুথ চলছে আগের ম্যানুয়াল পদ্ধতিতে। সোমবার দুপুরে চালু হওয়া ইটিসি পদ্ধতি নিয়ে এখনও সেভাবে প্রচার হয়নি। ধারণা না থাকায় এখনও এটির ব্যবহার শুরু হয়নি বলছেন চালকরা। সময় খুব কম লাগবে, চলে যেতে পারবে, কোনো ঝামেলা নাই, দাঁড়ানোর কোনো ঝামেলা নাই, জ্যামজট লাগবে না। ইলেকট্রিক সিস্টেম চালু হলে ভালো হবে, আমাদের দায়িত্ব হবে না আমরা টাকা ইলেকট্রিক সিস্টেমে দিয়ে দিব। এখানে একটা টিম রেডি করে দেওয়া উচিত যারা আর কি সব গাড়ি এলাকাকে ইনফর্ম করবে যে আসলে এরকম একটা ব্যবস্থা চালু হয়েছে, এটা সবাই আসলে জানা উচিত বা নেওয়া উচিত। সোমবার প্রথম দিনে 4টি যানবাহন ইটিসি পদ্ধতিতে নিবন্ধন করে জানিয়েছে কর্তৃপক্ষ। পুরোদমে ইটিসি লেন ব্যবহার শুরু হলে নন স্টপ টোল সুবিধা পাবেন চালকরা। এক ট্যাপের মাধ্যমে স্টার্ট করছি। এটা বেসিক্যালি এই অ্যাপটা যুক্ত হচ্ছে A2 এর সাথে, A2 এর অ্যাপের সাথে। আর তার সাথে আমরা আরও বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথেও কথা বলছি। আস্তে আস্তে আশা করতেছি 1 মাস বা আগামী মাসখানেকের ভিতরে আরও অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অ্যাপের সাথে যুক্ত হবে। 2022 সালে উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে দৈনিক গড়ে 18,000 যানবাহন চলাচল করে। ইটিসি পদ্ধতিতে সময় বাঁচার কারণে গণপরিবহনের চালকরা এটি ব্যবহারে দ্রুতই আগ্রহী হবেন বলছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সয়াবিন সহ সব ধরনের ভোজ্য তেল আমদানিতে 1% উৎসে কর আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এতদিন এক্ষেত্রে কোনো উৎসে কর ছিল না। সোমবার রাতে এক প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ড এই সিদ্ধান্ত জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয় পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ভ্যাট নিবন্ধিত ভোজ্য তেল পরিশোধন শিল্পের মাধ্যমে আমদানি করা অপরিশোধিত ভোজ্য তেল, সানফ্লাওয়ার বীজ ও তেল এবং ভুট্টার তেল আমদানিতে উৎসে কর 1% নির্ধারণ করা হলো। এর আগে ব্যবসায়ীদের দাবির মুখে সয়াবিন ও পাম তেল আমদানিতে আগাম কর প্রত্যাহার করে নিয়েছিল এনবিআর। সবশেষ গত 15 এপ্রিল সয়াবিন তেলের দাম সমন্বয় করে সরকার। সে সময় প্রতি লিটারে 14 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল 189 টাকা। এখন থেকে কৃষি ও পল্লী ঋণে 2,50,000 টাকা পর্যন্ত কোনো ধরনের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি চার্জ নিতে পারবে না ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয় ব্যাংকগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় কৃষি ও পল্লী ঋণ দেওয়ার সময় গ্রাহকের কাছ থেকে সিআইবি রিপোর্টে ফি নেওয়া যাবে না। এর আগে ব্যাংকগুলো এই চার্জ মওকুফের সুযোগ দিলেও অনেক প্রতিষ্ঠান তা ঠিক মতন অনুসরণ করেনি, ফলে অনেক গ্রাহক এ সুবিধা থেকে বঞ্চিত হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয় কৃষি ও পল্লী ঋণে শুধুমাত্র নির্ধারিত সুদ ছাড়া আর কোনো ধরনের চার্জ, প্রসেসিং ফি বা মনিটরিং ফি নেওয়া যাবে না। কৃষকের ঋণ প্রাপ্তি সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অবিলম্বে তা কার্যকর হবে।
শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়া লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স 34 পয়েন্টের বেশি বেড়েছে। এ সময় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর, তবে আগের দিনের চেয়ে কমেছে লেনদেনের পরিমাণ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে 66 পয়েন্ট। মঙ্গলবার দিনের শুরুতে ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম 5 মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় 26 পয়েন্ট, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 34.89 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5509 পয়েন্টে। মূল্য সূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে। আজ মোট লেনদেন হয়েছে 674 কোটি 13 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 32 কোটি 19 লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া 400টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 221টি বা 55% প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 103টির, অপরিবর্তিত রয়েছে 76টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম লাভেলো, সামিট অ্যালায়েন্স দ্বিতীয়, তৃতীয় অবস্থানে টেলিকম খাতের রবি। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম ক্রাউন সিমেন্ট, ইউসিবি ব্যাংক দ্বিতীয়, তৃতীয় অবস্থানে মেট্রো স্পিনিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 66.78 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,367 পয়েন্টে। লেনদেন 11 কোটি 84 লাখ টাকার শেয়ার। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।